হ্যালো ইমন। কি তুমি হাতটা ছেড়ে দিলে কেন? এতক্ষণ শক্ত করে ধরেছিলে। ধরো ধরো বলছি, ধরো। আমার হাতটা শক্ত করে ধরে রাখো। কেমন আছো এখন? দেখে কিন্তু আগের থেকে অনেক বেটার লাগছে। সো গুড। আচ্ছা, এই ফুলটা আমি তোমার জন্য এনেছি, পছন্দ হয়েছে? আর এই যে তোমার ব্যাপারটা কি, বাড়ি ফিরছো না, কিচ্ছু না, খাওয়া দাওয়া করছো? মনে তো হচ্ছে না, দেখে চেহারার এরকম অবস্থা হলো কি করে? রণ, ইমন তো অসুস্থ, কিন্তু তুমি যদি খাওয়া দাওয়া ছেড়ে একেবারে অসুস্থ হয়ে পড়ো, তাহলে ওকে দেখবে কি করে? তোমাকে তো তাড়াতাড়ি সুস্থ হতে হবে। আর শোনো, ইমনের ক্রাইসিস পিরিয়ড কিন্তু ওভার। আমার মনে হয় আজ তুমি বাড়ি চলো। তুমি এই কথাগুলো বলতে এখানে এসছো নাকি ইমনকে দেখতে এসছো? মানেটা কি? ইমনকে দেখার জন্যই তো এসেছি, আর ইমনের তো খোঁজ নিচ্ছি। হ্যাঁ, পাশাপাশি একটু তোমারও খোঁজ নিলাম, তার কারণ আমার মনে হলো খোঁজ নেওয়াটা জরুরি। সেই যে তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো, তারপর তো আর বাড়িতে ফেরোনি। কি খাচ্ছ, কোথায় আছো, কি করছো, এগুলো জানতে চাইবো না? জানাটা তো জরুরি রণ। সেটা জানা কি তোমার খুব জরুরি? হ্যাঁ, তবে শুধু আমার নয়, বাড়ি শুদ্ধ সব লোকেরই জানাটা জরুরি। রূপকথা, বাড়ির সকলে জানে আমি কোথায়, কেন, কিসের জন্য আছি। তুমি দেখছি জানো না একা। এখন সব জানার পরে তুমি যদি বলো যে আমার এখন বাড়ি যাওয়া উচিত, তাহলে সেটা তোমার সমস্যা, আমার নেই। আমি ইমনের সঙ্গে দেখা করতে এসেছিলাম, আমি তোমাকে দেখলাম, তোমার চেহারা দেখলাম, এই কথাটা মনে হলো আমার বলা দরকার, তাই বলেছি। তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? এভাবে কি কেউ কারোর সঙ্গে কথা বলে নাকি? রূপকথা, তুমি দেখতেও পারছো, বুঝতেও পারছো যে আমি এখানে একটা কাজে ব্যস্ত আছি, আর তোমার সঙ্গে এই ধরনের কথা বলার প্রয়োজন আমার ফুরিয়ে গেছে। রূপকথা, তুমি ইমনকে দেখতে এসেছিলে, ইমনকে দেখেছো, এবারে প্লিজ নিচে যাও। তুমি কি আমাকে তাড়িয়ে দিচ্ছ? দেখো, এটা হসপিটাল, পাবলিক প্লেস, আমি তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবার কি? কিন্তু এখন ইমনের রেস্টের প্রয়োজন, তাকে ডিস্টার্ব করা চলবে না। আর যদি তোমার উপস্থিতিতে ইমনের কোনো ক্ষতি হয়, আমি কিন্তু সেটা মেনে নেব না। তোমাকে এখান থেকে সরে যেতে বলতে বাধ্য হবো, আমি তাই বলছি। আমার জন্য ইমনের ক্ষতি হচ্ছে মানে? আমি কি বললাম যে আমার জন্য ইমনের ক্ষতি হচ্ছে? তুমি আমাকে কথায় কথায় তো ন্যাক করো কেন বলো তো? তুমি বুঝতে পারো না যে তোমার কথার মধ্যে তুমি আমাকে ন্যাক করো? প্লিজ রূপকথা, এখানে এখন তোমার থাকার দরকার নেই, তুমি যাও। তুমি তুমি কেন বুঝতে পারো না বলো তো? কি চাও তুমি? আমার সঙ্গে যখন তুমি কথা বলো, মাঝে মাঝে ভদ্রতার সীমাটুকু পর্যন্ত রাখতে ভুলে যাও বোধহয়। আরেকটা জিনিস তোমার বোধহয় মনেই থাকে না, যে তোমার আর আমার একটা কিন্তু সৌজন্যের সম্পর্কও আছে। দোহাই রূপকথা, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ। আমার আর কোনো ভদ্রতার সম্পর্কের দরকার নেই, না কোনো পারিবারিক সম্পর্কের দরকার, না কোনো বিশেষ সম্পর্কের দরকার। আমার কোনো কিছু দরকার নেই, প্লিজ আমাকে আর ন্যাক করো না, আমাকে ডিস্টার্ব করো না। লিভ মি অ্যালোন প্লিজ। তুমি দেখতেই পাচ্ছ আমি এখানে একটা কাজের মধ্যে আছি, আমি চাই না তুমি সেই কাজের মধ্যে বিঘ্ন ঘটাও। আমার মনে হয় ওর কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে, যার জন্য কথা বলতে পারছে না বা কথা বলতে চাইছে না। মারাত্মক কোনো সাইকোলজিক্যাল শক পেলে মানুষ অনেক সময় কথা বলে না বা কথা বলতে চায় না, কথা বলতে তার ভালো লাগে না। আমার ধারণা, মানে আই এম নট ভেরি শিওর, তবু আমার ধারণা যে ইমনেরও সেই রকম কোনো কন্ডিশন হয়েছে।
ও আর একটু ভালো হলে ইমিডিয়েটলি ওকে একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। আর আমি ভাবছি এর মধ্যে এখানকারও কাউকে দিয়ে একবার চেক আপ করিয়ে নেব। শুধু 2-1 দিন ওয়েট করছি। কি বলছো? এ তো ভয়ঙ্কর কথা। কিছু ভয়ঙ্কর কথা নয় মিস্টার। আর এটা এমন নয় যে পার্মানেন্ট কিছু। সাময়িক একটা এরকম ধাক্কায় মানুষের অনেক সময় এরকম হতে পারে। হ্যাঁ, যদি সত্যি সেরকম কিছু হয়ে থাকে তবে তো এই মুহূর্তে ইমনের মানে রনর আরো ইমনের কাছাকাছি থাকা দরকার, তাই না? সবসময় তার কাছাকাছি থাকা দরকার। আচ্ছা, বারবার এই কথা বলে তুমি কি বোঝাতে চাইছো আমাকে বাদশা? দেখো, আমি তো বললাম আমি যেটা করেছিলাম সেটা আমার প্ল্যান করা ছিল। আমি করতে চেয়েছিলাম, সেই জন্যই করেছিলাম। যে রনর হাজব্যান্ড, আমি তো এটাই চাইছি যে রণ সবসময় ওর পাশে থাকুক। তোমরা আমার ব্যাপারে এত হেজিটেন্ট হয়ে আছো কেন বলো তো? হ্যাঁ, তোমার কি এখনো মনে হচ্ছে যে রণ ইমনের পাশে গেলে আমি আবারও রিয়াক্ট করবো? না না বাচ্চা, আমি তা করবো না। না না, প্লিজ অনন্যা স্যার, প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি জানি আপনার মতো শুভার্থী ওর জীবনে আর কেউ নেই। সে কি কথা? তোমাদের মতো এতজন শুভার্থী থাকতে আমাকে সবচেয়ে বড় শুভার্থী হিসেবে ধরে নিলে? আপনি যাই বলুন না কেন, দাদাভাই যেটা বলেছে সেটাই ঠিক। দাদাভাই, আমরা সবাই বিশ্বাস করি যে আপনার মতো শুভার্থী ওর খুব কমই আছে। হ্যাঁ, আমরা হয়তো ওর হয়ে দুটো কথা বলতে পারি, ওকে সিম্প্যাথি দেখাতে পারি, কিন্তু আপনি যেভাবে স্ট্রংলি ওর পাশে দাঁড়িয়েছেন আমরা তা কেউ পারিনি, আর হয়তো কোনোদিন পারবও না। কলি, আজ তোমাকে একটা কথা বলি। ইমন এমন এক ধরনের মেয়ে না, ভেরি রেয়ার। ওর পাশে কাউকে দাঁড়ানোর দরকার নেই, বরং ওই সকলের পাশে দাঁড়ানোর যোগ্য। ভবিষ্যৎ প্রমাণ করে দেবে যে কাউকে ওর পাশে চাই না, বরং ওকেই অন্যদের পাশে চাই। আমার পাশে দাঁড়ানো টাড়ানো কিছু নয়। ওর বাবা থাকলেও তো এই একই কাজটা করতেন। মেয়েটা অসুস্থ হয়েছে, খবর পেয়েছি। আমি তার ট্রিটমেন্টের ব্যবস্থা করব না? আমি জানতে পারছি, বুঝতে পারছি ওর সমস্যাটা কোথায়, সেটা আমি সারানোর চেষ্টা করব না? আরে আমিও তো খানিকটা ওর বাবার মতোই। জায়গায় আমার আবার ক্লাস আছে, আমি বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারছি না। তোমরা কথা বলো, আমি বিকেলের দিকে এসে একবার দেখে যাব। ঠিক আছে স্যার, আসছি দাদা। এসো এসো ভাই। ইমন, ধরো আমার হাতটা। একটু আগেও তো শক্ত করে ধরেছিলে, ধরো না, মুখ ফেরালে চলবে না। ধরো আমার হাতটা, ধরো, আমার সাপোর্টটা নাও। তুমি কি শুতে চাইছো? চলো চলো, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। রূপকথা, এখন ইমনের শোয়ার সময়। দেখতেই পাচ্ছ এখনো পুরোপুরি সুস্থ নয়। পুরোপুরি সুস্থ হলে তবেই বাড়ি ফিরতে পারবে। তার জন্য ডক্টর স্ট্রিক্টলি বলে দিয়েছে এখন ইমনকে ডিস্টার্ব করা চলবে না। তাই সেই নিয়মগুলো আমাদের পালন করতেই হবে। আমি তো করবই। আর সেই নিয়মের মধ্যে এটাও একটা নিয়ম যে এখানে এখন সবসময় কোনো গেস্টকে অ্যালাউ করা হচ্ছে না। সেটা বাড়ির সকলে জানে। তুমি কেন জানো না বলো তো? তাহলে তুমি হঠাৎ এখানে চলে এলে কেন? কি করে এলে? এনিওয়ে, তুমি যদি বুঝতে না পেরে থাকো তাহলে আশা করি তোমাকে বুঝিয়ে বলতে আমি পেরেছি। আর যখন বুঝতে পেরেছো তাহলে প্লিজ নিচে যাও।
তুমি যে মানুষটাকে ভালোবাসো সেই মানুষটা কিন্তু তোমাকেই ভালোবাসে। আমার এই কথাটা তুমি বিশ্বাস করো? আমি সবটা জেনেই বলছি। আমার বাঁচতে ইচ্ছা করে না ডক্টর, আমি বাঁচতে চাই না। কুসুম দোলা কুসুম